ওকে শুধু মালিক দিতে পারবেন না। আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয়ে কেন পড়তে হবে? বিশ্ববিদ্যালয়ে না পড়লে শুনবে কি? যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে না তাদের মধ্যে সাকসেসফুল মানুষ আছে না? বাংলাদেশে অনেক বড় বড় বিজনেসম্যান আছে যারা কোনোদিন বিশ্ববিদ্যালয়ে যায় না, কিন্তু তারা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। কোন লোক আছে না? কাজী নজরুল ইসলাম কি লেখাপড়া করেছেন? কোন প্রতিষ্ঠানে কি পাস করেছেন? আমি আপনি ডক্টরেট ডিগ্রি করছি, অনার্স পাস করছি, মাস্টার্স পাস করছি। ওই কাজী নজরুল ইসলাম সাহেব যে কবিতা লিখেছেন এখনো তার অর্থই খুঁজে বের করতে পারছি। বিশ্ববিদ্যালয়ে কেন পড়তে হবে? আমি তো খুব বেশি প্রয়োজন মনে করি না ইউনিভার্সিটিতে পড়া। খুবই রেভলিউশনের কথা বলছেন, ইউনিভার্সিটিতে পড়তে হবে। এখানে এসে যদি একটা সিম্পল কোচিং সেন্টারের মতো লেখাপড়া হয় তাহলে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার কোনো অর্থ হয় না। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ে যদি লিগ্যাল মাইন্ড ডেভেলপ করে, ইনকুইজিটিভ মাইন্ড ডেভেলপ করে, আর্গুমেন্টেটিভ মাইন্ড ডেভেলপ করে, লিডারশিপ বিল্ড হয়, তবেই বিশ্ববিদ্যালয়ে পড়ে একজন মানুষের জীবনে পরিবর্তন আসতে পারে। আর না হলে আসলাম আর গেলাম, নিয়মিত পাস করলাম, খাতায় লেখলাম, সাদা পাস করাই দিলেন, কি লাভ হলো? আমার তো মনে হয় না কোনো লাভ হলো। এইরকম আসলাম আর গেলাম। এই জন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার চাইতে বিশ্ববিদ্যালয়ে পড়ে শেষ বছরে এলএলবি অনার্স পাস, ফার্মাসিতে অনার্স, মাস্টার্স, কি লাভ হলো? আমি কোনো লাভ দেখি। এই মানব ইউনিভার্সিটিতে যদি এরকম পরিবেশ হয় যেখানে টিচার স্টুডেন্টস উইল বি আর্গুইং देयर কেস ইন ফেভার অর এগেইনস্ট, মানব ইউনিভার্সিটির শিক্ষকরা আমি জানি না নিতে পারবে কিনা, যেখানে ছাত্ররা তাদেরকে চ্যালেঞ্জ করবে, চ্যালেঞ্জ করার পরে ছাত্রদের এই ইন্টেলেকচুয়াল মাইন্ড থেকে স্যাটিসফাই করতে পারবে। এই ক্যাপাসিটির টিচার না হলে ছাত্রদের মনকে ধারণ করা সম্ভব হবে না। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এরকম শিক্ষক ছিল যিনি ক্লাস থেকে আসলে, আমি আলোচনা সমালোচনা এই জন্য করছি, আমার ধারণা স্ট্যাটাসকে প্রশ্ন করাই আমার কাজ, স্ট্যাটাসকে মাইনে নেওয়া আমার কাজ না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি করতাম আমরা, এরকম শিক্ষক এসে 1.5 ঘন্টা 2 ঘন্টা আমাদের ক্লাস নিত, পিছনে একটা মশা মাছিও না চলে। আবার এরকম শিক্ষক আমরা দেখেছি যারা বিশ্ববিদ্যালয়ে এসে আমাদের ক্লাস নিবেন শুনলে অর্ধেক ছাত্র আগেই ক্লাসরুম খালি করে চলে যায়। Somebody has to make it interesting. Learning process must be interesting, must be inquisitive, must be thoughtful, must be understandable and eye-opening. Unless the research activities and the students' life behavior with the communication with the teachers becomes a mind-blowing environment, ততক্ষণ পর্যন্ত একজন ইয়াং মানুষের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি কখনোই ফ্লারিশ করাইতে হয়, ব্রেইনটাকে খুলতে হয়। খুলতে গেলে শিক্ষকের অবদান সবচেয়ে বেশি। আমার তো মনে হয় এরকম একটা এনভায়রনমেন্ট যেখানে হওয়া উচিত, যেখানে স্টুডেন্টরা টিচারদেরকে চ্যালেঞ্জ করতে পারে। চ্যালেঞ্জ করতে গেলে ইউ মাস্ট টেক প্রিপারেশন। তুমি তো চ্যালেঞ্জ করতে পারবে না। আচ্ছা, রাষ্ট্রপতি পদত্যাগ করেছে কালকে, তাই না?
যারা আইনের ছাত্র আছে মনের ভিতরে জাগে না পদত্যাগ কখন করা যায়, অতীতের রাষ্ট্রপতিরা কি করেছে, বাংলাদেশের রাষ্ট্রপতিরা কে কখন আসলো, কে কখন গেল, কে টার্ম ফিল আপ করতে পারলো, কে টার্ম ফিল আপ করতে পারলো না, 500 বছর দেশের ইন্ডিয়ান রাষ্ট্রপতি কে অ্যাক্সিডেন্ট করেছিল, কে অ্যাক্সিডেন্ট করে নাই, কে 5 বছর ফিল আপ করতে পেরেছে, কে 5 বছর ফিল আপ করতে পারে নাই, রাষ্ট্রপতি রিজাইন করলে পরে কি হবে, রিজাইন করার আগে কি হবে, রিজাইন কখন করতে পারে, রিজাইনেশন লেটার তো সঠিক না ব্যাটিক, এই চিন্তা মাথায় ডেভেলপ যদি না করে তাহলে তো থটফুল আন্ডারস্ট্যান্ডিং বিলটা হবে না। রাষ্ট্রপতি রিজাইন করেছে আমি দেখি, আমি বল করে লাভ না। রাষ্ট্রপতি রিজাইন করেছে, এটা তো একজন ফার্মাসি ছাত্র দেখছে রাষ্ট্রপতি রিজাইন করেছে, একজন ইতিহাসের ছাত্র দেখতেছে রাষ্ট্রপতি রিজাইন করেছে। তো আমি যে আইন করছি, হোয়াট ইজ মাই এক্সট্রা আন্ডারস্ট্যান্ডিং, সেটা কি আমি এখন আমি গতকালকে রাষ্ট্রপতির রেজিগনেশনটা দেখলাম, রাষ্ট্রপতি সাহেব রেজিগনেশন করে দিচ্ছেন যে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী আমি তৎকালীন সুপ্রিম কোর্টের কাছে অপিনিয়ন চেয়েছিলাম এবং তার বিবেচনায় তিনি ক্রান্তিকালে দেশের জন্য বিরাট সার্ভিস দিয়েছেন। একজন রাষ্ট্রপতি অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করছেন, তার পদত্যাগ পত্রে এই সমস্ত কথা লেখা থাকা কি যুক্তিসঙ্গত? Who will raise this question? An intellectual, inquisitive law student should raise the question that resignation letter is not a resignation in the idea. আমার শরীর খারাপ, নিউরোলজিক্যাল প্রবলেম তিনি হচ্ছেন, এই কথা বলে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন না। That's enough. That's good. Well and simple. To the point. কিন্তু তিনি রাষ্ট্রে কি দায়িত্ব পালন করেছেন, তার দায়িত্ব পালনের কারণে রাষ্ট্রে কি ধরনের সেন্সিটিভ বজায় থেকেছে, এটা কি রেজিগনেশনের সাবজেক্ট ম্যাটার? নো। একজন আইনজীবী কিংবা একজন লয়ার স্টুডেন্টকে must have an understanding of deeper meaning of the sentences. Deeper meaning না জানলে কাগজে কলমে লেখা আছে, তাদেরকে আইন শিখতে হবে। আইন শিক্ষা মার্ডার করেছে, মেরে ফেলছে, বলছে ফাঁসি দিয়ে দাও, এই তো একটা লেমেনের কথা। একজনকে মার্ডার করেছে, ফাঁসি দিয়ে দাও, এটা লেমেনের কথা। আইনের ছাত্র কি দেখবে? আইনের ছাত্র দেখবে যে তিনি যে মার্ডার করেছেন, এলিগেশনটা এসেছে আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস, ওয়াজ হি প্রভোকড, আন্ডার এনি প্রভোকেশন হি কমিটেড মার্ডার, ও देयर আর সাম এক্সেপশনস, যিনি মার্ডার করেছেন তিনি কি সাইকোলজিক্যালি physically fit person ছিলেন কিনা, was a cold-blooded murder, design murder or an accidental outcry. আইনের ছাত্র কি দেখবে? আইনের ছাত্র দেখবে একটা লোক মারা গেছে, পাবলিক বলবে এটা মার্ডার। আইনের ছাত্রকে বলতে হবে এটা আইনের দৃষ্টিতে মার্ডার না, আইনের দৃষ্টিতে কখন মার্ডার হয় এই এক্সেপশন গুলো না জানলে ক্রিটিক্যাল মাইন্ড কোনোদিনই ডেভেলপ করবে না। সব মার্ডারের কি শাস্তি মৃত্যুদণ্ড? সব মার্ডারের শাস্তি মৃত্যুদণ্ড? মার্ডার করলে শাস্তি 10 বছর হয়, কখন হয়? এই বিতর্কটা এখানে ডেভেলপ করা দরকার। এমন বিতর্ক এখানে ডেভেলপ হওয়া উচিত যে বিতর্কের কারণে শিক্ষকরাও ছাত্রদের প্রশ্নের কারণে একটা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে বাধ্য হয়। আর নাহলে কি হবে জানেন? যেখানে চ্যালেঞ্জ থাকে না সেখানে জ্ঞান ডেভেলপ করে, সেখানে নলেজ ডেভেলপ করে না। প্রশ্নের মুখোমুখি না হলে নলেজ বিল্ড আপ হয়। একেবারে ওয়ান ওয়ে ট্রাফিকিং, শিক্ষক আসছেন পড়িয়ে দিয়ে চলে যাচ্ছেন, 5 বছর 7 বছর আগে নোট তিনি পড়ায় চলে যাচ্ছেন, ছাত্ররাও কিছু বলে না, শিক্ষক হ্যাপি, ছাত্ররাও হ্যাপি। এদের কি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া হবে? এদের তো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের লেখাপড়াটাই আসলেই খুব ইনকুইজিটিভ, খুবই ইনকুইজিটিভ। আপনি ধরেন পত্রিকায় আমরা খবর দেখি, কি খবর দেখি? সরকার গঠিত হয়েছে, তো সরকার গঠিত হওয়ার জন্য আইন আছে না? আইন তো আছে, রুলস অফ বিজনেস আছে, প্রাইম মিনিস্টারের দায়িত্ব, দেয়ার ইজ রুলস অফ বিজনেস। এই যে আমরা দেখছি পার্লামেন্ট চলে, পার্লামেন্ট যে চালাইতে গিয়ে স্পিকার কি ভুল করছে, আইনের ছাত্র মাস নয়। What are the faults the speaker is doing? পার্লামেন্টের রুলস অফ প্রসিডিউর আছে, আমরা দেখছি একজনকে দাঁড়াইতে হইতেছে আর একজনকে বসতে বলতেছে, এটারও তো একটা রুলস আছে। আমরা দেখছি বিরোধী দলের নেতাকে এত সময় দিচ্ছে, সরকারি দলের প্রাইম মিনিস্টারকে এত সময় দিচ্ছে, এটারও তো একটা রুলস আছে।
আমরা দেখছি 71 মিনিটে আলোচনা হচ্ছে, পর আলোচনা লাস্ট থেকে টকড আউট হয়ে যাচ্ছে, কোনো সিদ্ধান্ত হচ্ছে না। এটা কোন আইনে হয়, কোন বিধানে হয়? এই সমস্ত কথা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না, হবেও না, হওয়ার কথাও না। কিন্তু ইনকুইজিটিভ মাইন্ড থাকলে এই যে ফেসবুকে সংসদ দেখি, এই সংসদটা সঠিকভাবে আইন অনুযায়ী চলছে কিনা, আইনের ছাত্রদের এই ধরনের একটা ইনকুইজিটিভ মেন্টালিটি থাকতে হবে, ইনকোয়ারি করার মতো মেন্টালিটি। এই যে ডেপুটি স্পিকার, স্পিকার সাহেব হয়ে গেছেন এখন অ্যাক্টিং প্রেসিডেন্ট, তাহলে পরবর্তী ডেপুটি স্পিকার হচ্ছেন স্পিকার। আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশের একজন প্রধান বিচারপতি ছিলেন, যিনি দীর্ঘদিন প্রধান বিচারপতির চেয়ারে বসতে পারেন না। কেন পারেন না জানেন? এই সমস্ত অনেক রাজনৈতিক প্রেক্ষাপট। 3 বছর বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন, 3 বছরের একদিনও সুপ্রিম কোর্টের লয়ারের প্রতিবাদের কারণে বিচারপতির চেয়ারে একদিনের জন্য বসতে পারেন না। শেষ পর্যন্ত দুঃখ করে তিনি প্রধান বিচারপতি থেকে রিটায়ারমেন্ট করেছেন, কিন্তু বিচারকের চেয়ারে বসতে পারেন না। সাংঘাতিক ব্যাপার। এই যে এক গভীর আন্ডারস্ট্যান্ডিং, এই গভীর আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি তোমাদেরকে বলবো, শুধুমাত্র ফেসবুকিং এটা ইজি জব, স্ক্রলিং ইজ এন ইজি জব। আমি তো দেখেছি অনেক সময় ফেসবুকিং করতে 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 মানুষ টায়ার্ড হয়ে ঘুমায় যায়, স্ক্রল করতে 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 টায়ার্ড হয়ে ঘুমিয়ে যাচ্ছে। কারণ কি? এখানে কোনো কন্টেন্ট নাই, এখানে কোনো থট প্রভোকেশন কিছু নাই, এখানে কোনো চিন্তার কিছু নাই, এখানে কোনো শিকার কিছু নাই। কিন্তু সত্যিকার অর্থে তোমরা যে জিনিসটাকে সামনে আসে, আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দেব, লটাকে যদি লাইভ করতে হয় তাহলে সামনে যে বিষয়টা আসে, তোমরা কিছুদিন আগে দেখছো চট্টগ্রামে একজন এমপি ঋণ খেলাপির কারণে মনোনয়ন বাতিল হয়েছে। দেখছো? দেখেছো এটা? আসলাম চৌধুরী কেন হলো বাতিল? উনি নির্বাচন করেছেন, পাশ করেছেন, পাশ করার পরে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, মামলার সিদ্ধান্ত হয়েছে উনি প্রথম দিনে ঋণ খেলাপি ছিলেন, সুতরাং ওনার পাশ করা, নির্বাচন করা, নির্বাচনে দাঁড়ানো এগুলোর আর কোনো মূল্য নাই। এখন এই প্রবলেমটা দেখার পরে তোমার মাথায় কি চিন্তা আসা উচিত যে কি ভাই এটা কেমন কথা? নির্বাচন করছে, পাস করছে, কোটি ফাংশন হচ্ছে, কোটি পারমিশন দিয়েছে নির্বাচন করার জন্য, এখন কোথায় গেল? নাই তো। বলছে ও করতে পারবেন না, আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু আপনি রেজাল্ট পাবলিশ করবেন, এইভাবে ঝুলে রাখছে। এই আপিল শুনানি হয়ে বলছে আপনি 2000 কোটি টাকা ঋণ খেলাপি, সুতরাং আপনার নির্বাচনে অংশগ্রহণ করলেও আপনার ঋণ খেলাপি হিসেবে মনোনয়নেই বাদ করে দেওয়া।